যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি আবাসিক এলাকায় অভিবাসন কর্মকর্তা গুলিতে এক নারী নিহত হয়েছেন। রাজ্যের সবচেয়ে বড় শহর মিনিয়াপোলিসের পাশে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর অভিযান চলছিল। সে সময় বিক্ষোভ শুরু করে এলাকাবাসী, তখনই গুলি চালান কর্মকর্তা। স্থানীয় সময় বুধবারের এ ঘটনা। নিহত নারীর নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে বিবিসির প্রতিবেদন বলছে ভুক্তভোগী নারীর বয়স 37 বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ভুক্তভোগী নারীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, ওই নারী এজেন্টদের লক্ষ্য করে হামলার চেষ্টা করছিলেন। তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এমন দাবি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে বলেন, আইসিইর এজেন্টরা বেপরোয়াভাবে ওই নারীকে গুলি করেছেন। তারা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, মানুষ হত্যা করছেন। 2025 সালে অবৈধ পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্স এই তথ্য জানিয়েছে। ফ্রন্টেক্স জানায়, সীমান্ত নিয়ন্ত্রণ বাড়ানো সত্ত্বেও বাংলাদেশিরা ইউরোপমুখী অবৈধ অভিবাসনের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। একই সাথে ইউএনএইচসিআর এর পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশিরা ভূমধ্যসাগরীয় বিভিন্ন পথ ব্যবহার করে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে এশিয়ার আরেক দেশ আফগানিস্তান এবং আফ্রিকার দেশ মিশর। ইউরোপীয় সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশ থেকে ইউরোপমুখী এই প্রবণতা নতুন নয়। গত কয়েক বছর ধরেই বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর তালিকায় শীর্ষে আছে। তবে 2025 সালে এসে এই সংখ্যা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের সতর্ক বার্তা দিয়ে বলেছেন, এই বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা না জিতলে তিনি অভিশংসনের মুখে পড়বেন। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা হারলে ট্রাম্পের অনেক এজেন্ডার বাস্তবায়নই মুখ থুবড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এমনকি তিনি কংগ্রেসের তদন্তের মুখেও পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। সে কারণেই ট্রাম্প তার মিত্রদের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়ার তাগাদা দিয়েছেন। দেশের সাধারণ মানুষের কাছে ট্রাম্প স্বাস্থ্যসেবা, নির্বাচনী স্বচ্ছতা, জেন্ডার, জীবনযাত্রার খরচ নিয়ে নিজের নীতি তুলে ধরতে রিপাবলিকান নেতাদের আহ্বান জানিয়েছেন। এ সময় আগের ডেমোক্র্যাট প্রশাসনের কাছ থেকে এসব সমস্যা নিয়ে এবার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন বলেও জানান তিনি। আপনাদেরকে মধ্যবর্তী নির্বাচনে জিততেই হবে, কারণ যদি আমরা না জিতি তাহলে হবে কি, ডেমোক্রেটরা একটা না একটা কারণ খুঁজে বের করবে আমাকে অভিশংসিত করার। আমি অভিশংসনের মুখে পড়ব। উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরেই ট্যাংকারটি জব্দের চেষ্টা করছিল তারা। অবশেষে বুধবার এই চেষ্টা সফল হয়। এ নিয়ে নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ট্যাংকার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় বলেছে, 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত বা রেজিস্ট্রি করা কোনো জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করায় বেলা 1 নামের ট্যাংকারটি জব্দ করা হয়েছে। রুশ সংবাদ মাধ্যম এর আগে জানিয়েছিল, ট্যাংকার জব্দ করতে হেলিকপ্টার থেকে সেনাদের নামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘন্টা পরই জব্দের খবর এলো। আইসল্যান্ডের কাছে একটি তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিতে সাবমেরিন সহ একাধিক নৌযান মোতায়েন করেছে রাশিয়া। ট্যাংকারটি আগে ভেনেজুয়েলা থেকে তেল রপ্তানির সাথে যুক্ত ছিল। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাহাজটির গতিবিধি নজরদারিতে রেখেছে, এমন শঙ্কা থেকেই রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্যাংকারটি সম্প্রতি নিজের পতাকা পরিবর্তন করে রাশিয়ার পতাকা টাঙিয়েছে। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক নজরদারি ও তদারকি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বেলা 1 নামের ওই ট্যাংকারটি গত মাসে ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু গত 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জাহাজটির কাছে আসে সন্দেহ করা হচ্ছিল জাহাজটির নিবন্ধনভুক্ত দেশ বৈধ নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্সিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ের মার্কানো তাবাতাকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মার্কিন সামরিক বাহিনী গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়ার কয়েকদিন পর প্রেসিডেন্সিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডারকে বরখাস্ত করা হলো। প্রেসিডেন্সিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডারকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। গত সোমবার রদ্রিগেজ শপথ নেন। এর আগে তিনি মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবারও গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে সামরিক বাহিনীকে কাজে লাগানো সহ বিভিন্ন বিকল্প পথ নিয়েও আলোচনা চলছে হোয়াইট হাউসে। এরই মধ্যে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনার কথা জানানোর পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নাহিদা রিন্থির রিপোর্ট। আর্কিট অঞ্চলের কৌশলগত দ্বীপ গ্রিনল্যান্ডকে ঘিরে বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিভিন্ন পথ নিয়ে নতুন করে ভাবছেন, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। মূলত গ্রিনল্যান্ড অধিগ্রহণের সম্ভাব্য নানা পথ নিয়ে আলোচনা করছে মার্কিন প্রশাসন। এর মধ্যে আলোচনা এসেছে সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে ভূখণ্ডটি দখলের বিষয়টি, আর সেটি নিজেই জানিয়েছেন ট্রাম্প। আর এরপরই এই পরিকল্পনাকে ঘিরে ইউরোপ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড দখলের যে কোনো চেষ্টা ন্যাটো জোটে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যা হয়েছে তাতে গ্রিনল্যান্ড তো বটেই, ডেনমার্কের মানুষও খুবই আতঙ্কিত বোধ করছে। যদি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র এমন কিছু করতে পারে, তাহলে গ্রিনল্যান্ডেও একই ঘটনা ঘটতে কতক্ষণ লাগবে? এখন এই প্রশ্ন সবার মনে ঘুরছে। এদিকে জাতীয় নিরাপত্তার কারণে গ্রিনল্যান্ডকে গুরুত্বপূর্ণ বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে আর্কিট অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের, বিশেষত রাশিয়া ও চীনের প্রভাব মোকাবেলার জন্য এটি জরুরি বলে জানিয়েছে ওয়াশিংটন। এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তা ন্যাটো জোটের সমাপ্তি ঘটাবে। এছাড়া ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের 6টি দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ বিবৃতিতে জানিয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণই। এটি বিক্রি বা দখল হওয়া উচিত নয়। পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গ্রিনল্যান্ডের প্রতি সমর্থন জানিয়ে সেখানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নর্ডিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ একমাত্র গ্রিনল্যান্ডেরই। একইভাবে ডেনমার্কেরও একই সিদ্ধান্ত। এটি একান্ত পক্ষে তাদেরই সিদ্ধান্ত। অন্য পক্ষের হস্তক্ষেপের অবকাশ নেই এখানে। পাশাপাশি আমেরিকার কিছু কংগ্রেস সদস্য ডেনমার্কের প্রতি দায়িত্ব ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। নাহিদা রিন্থি, ৭১। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। গরমের তীব্রতা থেকে বাঁচতে স্থানীয়দের অনেকেই দিন কাটাচ্ছেন সমুদ্র তীরে এবং সুইমিং পুলগুলোতে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ও বিদ্যুৎ বিভ্রাট নিয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় গরমে হাঁসফাঁস করছেন স্থানীয় বাসিন্দারা। অসহনীয় গরম থেকে বাঁচতে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা। সুইমিং পুলেও সময় কাটাচ্ছেন অনেকেই। সত্যি অনেক গরম পড়েছে, মনে হচ্ছে পুড়েই যাবে শরীর। দরদর করে ঘামছি, সানস্ক্রিন ব্যবহার করে বেরিয়েছি, তাই কিছুটা সহ্য করা যাচ্ছে। এই গরম সহ্য করার মতো না, মানুষ হাঁসফাঁস করছে, তাই পুলে এসে নিজেদের ঠান্ডা করছি। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাজধানী মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি। কর্তৃপক্ষ এসব রাজ্যের বাসিন্দাদের ঘরে থাকার এবং পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানিয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় দমকল বাহিনী অগ্নিকাণ্ডের সঙ্গে লড়াই করছে। অন্যদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে গেলে 2000-এর বেশি ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসব অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়ের জন্য জনসমাগম স্থলগুলোর খোলা থাকার সময়ও বাড়ানো হয়েছে। এদিকে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং পার্থ শহরে 32 ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমের কারণে মনাটো সাফারি পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত 6 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ। 2019-20 সালে ভয়ঙ্কর ব্ল্যাক সামার দাবানলে 33 জন নিহত হয়েছিলেন এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে যায় সে সময়। এবারের আবহাওয়া সেই ব্ল্যাক সামারের স্মৃতিকেই ফিরিয়ে আনছে যেন। আবহাওয়া দপ্তর নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার জন্য তীব্র তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে। পাশাপাশি ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলের ঝুঁকির সতর্কতাও দেওয়া হয়েছে। সৃষ্টি ঘটক,
71। ইরানে চলমান বিক্ষোভ ও অস্থির পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত সব নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় বুধবার ক্যানবেরা এক বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের ইরান ভ্রমণে সতর্ক করে। এছাড়া যারা ইতোমধ্যে তেহরানে অবস্থান করছেন তাদের অবিলম্বে দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ইরান জুড়ে চলমান সহিংস বিক্ষোভ আবারও ভয়াবহ রূপ নিতে পারে এমন সতর্কতা জানিয়ে অস্ট্রেলিয়া নিজ দেশের নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি এড়িয়ে চলার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানিয়েছে। এদিকে অস্ট্রেলীয় নাগরিকদের, বিশেষ করে দ্বৈত নাগরিকদের আটক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি বলে জানিয়েছে ক্যানবেরা। এই অবস্থায় বর্তমানে ইরানে অস্ট্রেলিয়ান দূতাবাসের কার্যক্রম স্থগিত রয়েছে বলেও জানানো হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। স্থানীয় সময় বুধবার দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট গণমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে। গত কয়েক দশক ধরে ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব চলছে। সম্প্রতি ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগসাজশ এবং ইরানের মোসাদের কার্যক্রমে সহযোগিতার দায়ে অসংখ্য মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিশেষ করে গত বছর জুন মাসে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই ঘটনা আরও বেড়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের কয়েক দশকের বৈষম্য ও বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি ইসরায়েলকে তাদের এই বর্ণবাদী ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অধিকার পরিকল্পিতভাবে শ্বাসরোধ করা হচ্ছে। পানি সংগ্রহ, স্কুলে যাওয়া, হাসপাতালের সেবা সহ ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি ক্ষেত্র ইসরায়েলের বৈষম্যমূলক আইন, নীতি ও অনুশীলনের মাধ্যমে নিয়ন্ত্রিত ও সংকুচিত করা হচ্ছে। তিনি আরো বলেন, এটি জাতিগত বৈষম্য ও বিচ্ছিন্নকরণের একটি অত্যন্ত মারাত্মক রূপ, যা অতীতে দেখা বর্ণবাদী ব্যবস্থার সাথে তুলনীয়। পাকিস্তান তেহরাক ই ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সাথে সাক্ষাৎ করেছেন। কারাগারের কনফারেন্স কক্ষে তারা এই সাক্ষাৎ করেন। কারাসূত্র জানায়, কারাবিধি অনুযায়ী ইমরান খান ও বুশরা বিবির এই সাক্ষাৎ হয়েছে। গত সপ্তাহেও তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে দুজনই আদিয়ালা কারাগারে বন্দী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের অভিযোগ সহ একাধিক মামলায় 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী। তবে পিটিআই প্রতিষ্ঠাতা সব মামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দলের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এদিকে ইমরান খানের সাথে সাক্ষাৎ নিয়ে পিটিআই ও সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। ইমরানের বোনরা কারাবিধি লঙ্ঘন করেছেন, এই কারণ দেখিয়ে সরকার আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত ইমরানের সাথে সব ধরনের সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করেছে। ইথিওপিয়ায় মালবাহী একটি ট্রাক উল্টে 22 জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 65 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার উত্তরাঞ্চলীয় আফার অঞ্চলের সেমেরা শহরে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় আফার পুলিশ জানায়, দুর্ঘটনাটি মূলত প্রতিবেশী দেশ জিবুতি সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার দূরে ঘটেছে। আর ট্রাকটিতে শতাধিক নাগরিক ছিলেন, যারা স্থানীয় মানব পাচার দালালদের সাহায্যে চোরাই পথে জিবুতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। নিহত ও আহতরা সবাই ইথিওপিয়ার নাগরিক বলেও জানায় পুলিশ। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।